অনার্স পদার্থবিজ্ঞান সেশন 24-25 যারা আছো তাদের জন্য একটি ভালো একটা প্রশ্ন আজকে নিয়ে এসেছি। যদিও অনলাইন কোর্স আছে, অনেকেই জানো, অনেকে এনরোল করতেছো। প্রবাহী গতিবিদ্যা একটি চ্যাপ্টার, কোন কোর্সের? কোর্স কিন্তু পদার্থের ধর্মতরঙ্গ স্পন্দন, পদার্থের ধর্মতরঙ্গ স্পন্দন। তরঙ্গ ও ধর্মতরঙ্গ স্পন্দন, শর্ট ইলেকট্রন ধর্মত স্পন্দন। যাই হোক, আতিক ফিজিক্স রোশনে সবাইকে স্বাগত। স্বাগতম আগে জানালাম না, একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে, কি বললাম, ফেসবুকে এবং ইউটিউবে যারা অনার্সে পড়ো তারা অবশ্যই জানো, বা যারা আমার পেজে আছো বা ইউটিউবে আছো অবশ্যই জানো যে আতিক ফিজিক্স সলিউশন প্রতিবারই কিন্তু অনার্সের কোর্স ওপেন করে থাকে। ওকে, তো প্রথম বর্ষে যারা আছো তাদের কিন্তু ইনকোর্স বেশি দিতে নেই, কারণ ইনকোর্সের প্রস্তুতি আগিয়ে রাখতে আর কি আমার কোর্সের কোনো বিকল্প নেই, কারণ প্রতিটা কোর্সের কিন্তু মোটামুটি 4-5টা করে চ্যাপ্টার প্রথমে আমরা শেষ করবো যাতে ইনকোর্সটা ভালো হয়। ওকে, বলবিদ্যার অনেক কোর্সটা অনেক চ্যাপ্টারে শেষ হয়েছে কয়েকটা, এবং তরঙ্গ ধর্ম স্পন্দন শুরু হবে, এরপরে তাপগতিবিদ্যা শুরু হবে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা কোর্সের কিন্তু 4-5টা চ্যাপ্টার শেষ করবো। তো তোমরা এনরোল করতে পারো, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ফেসবুকে লাইক ফলো শেয়ার করতে ভুলবে না। ওকে, পয়সুলীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, পয়সুলীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রবাহী গতিবিদ্যার। তো আসলে এটা একটু বড় টাইপের প্রশ্ন, গ বিভাগের প্রশ্ন। এখানে অনেকে মনে করে যে ফিজিক্স মানে হচ্ছে প্রতিপাদন, অনার্স মানে কি প্রতিপাদন, কিন্তু আমি প্যাচাল না পেরে বা কথা না বলে ঠিক থাকতে পারি না। কেন? এই পয়সের সমীকরণ কি নিয়ে বলছে এটাই মনে হয় আমার একটা ক্লাস হওয়া উচিত, এবং প্রমাণের জন্য আলাদা একটা ক্লাস হওয়া উচিত। হুম তারপরও কম্বিনেশন করে একটু আমরা চেষ্টা করি যে শর্টের মধ্যে সারা। পয়সের সমীকরণ কিসের জন্য করেছিল আর কি? হ্যাঁ, এটা একটা নল, কি নল? কৌশিক নল। এটা কৌশিক নলের মধ্যে, তাহলে আমি শুরু করে দিলাম কিন্তু পড়াশোনা, হ্যাঁ, এত রাগ ধাক্কা মানে কিছু না বাজিয়ে শুরু করে দিলাম। তো পয়সের সমীকরণ বলছে তরলের ধারারেখ প্রবাহ হবে, তর তরলের ধারারেখ প্রবাহ কার মধ্য দিয়ে? ক্যাপিলারি টিউব। লিখলাম না ইংরেজি ডাক্তারি লেখার মতো, হ্যাঁ, এটাকে বলে কৌশিক নল। ক্যাপিলারি টিউবের বাংলা কি দি? কৌশিক নল। কৌশিক নল কি? চুল চিনিস? চুল, তোমার তো চুল আছে তো না? চুল, হেয়ার। হেয়ার মানে কি? কেশ। কেশ মানে কি? খুব চিকন নাকি? কেশ থেকে কৌশিক নল, চুলের মতো চিকন নল। আমাদের চুলের মাঝে কি থাকে রে বাবা? চিকন সরু ছিদ্র থাকে, ওর মধ্যে কেরাটিন থাকে, মৃত কোষ, হ্যাঁ, মৃত প্রোটিন, মৃত কোষ, হ্যাঁ। তো ওটা কিন্তু এরকমই নাকি শুনছি। তো যাই হোক, কতটুকু সঠিক জানি না, বায়োলজিক্যাল বিষয়। তো ওর মধ্যে যে চিকন ছিদ্র থাকে, একটা বোর থাকে, ওটাকে হচ্ছে কৌশিক। ওরকম সূক্ষ্ম ছিদ্র যদি হয়, চিকন নল, সেটাকে বলে কৌশিক নল। যেমন অপটিক্যাল ফাইবারের মধ্যেও কিন্তু, অপটিক্যাল ফাইবার কি, ভেতরে খুব সূক্ষ্ম সরু নল থাকে। তো কৌশিক নলের মধ্যে যে তরলের ধারারেখ প্রবাহ হবে, হ্যাঁ, এটা পয়সলীয় সমীকরণ নিজে একটা প্রতিষ্ঠা করেছে। কৌশিক নলের মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হবে ধারারেখ ভাবে, তার জন্য কিছু শর্ত আছে। হ্যাঁ, কি কি শর্ত? মানে সে কন্ডিশন ধরে নিয়েছে। একটা হচ্ছে কৌশিক নলের মধ্যে দিয়ে তরলের ধারারেখ প্রবাহ হবে, হ্যাঁ, এটা হবে, ঠিক আছে। এরপরে কন্ডিশনটা কি হবে? এরপরে বলছে যে ঠিক আছে, এরকম যদি কৌশিক নল হয়, কৌশিক নল চিকন, কিন্তু আমরা মোটা করে অঙ্কন করতে হবে, হ্যাঁ, একটু মোটা করে বোঝার জন্য। তাহলে এই যে গাত্র দিয়ে, মানে এই যে নলের এই পাশ দিয়ে যে তরল থাকে, এর এখানকে তরলের বেগ কি হবে? শূন্য। তরলের বেগ কি হবে? শূন্য। তো এগুলো আমি পড়াই, ভালো করে পড়াই, বুঝাই, তারপরে প্রশ্নের প্রমাণে যাই। আজকে একটু বুঝাই, হ্যাঁ। শূন্য। এবং নলের প্রতিটা ছেদে, হ্যাঁ, প্রতিটা ছেদে একটা ছেদ, একটা ছেদ, হ্যাঁ, এখানে চাপ সমান থাকবে। এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে পয়সলীয় একটা সমীকরণ নির্ণয়ের চেষ্টা করলো, ঠিক আছে। সমীকরণ নির্ণয়ের চেষ্টা করলো। আমি একটু চিত্রটা অঙ্কন করি। এই চিত্রর জন্য মনে হয় যে একটা এক্সট্রা করে শুধু একদিন চিত্রই বোঝানো উচিত, তারপরের দিন পড়ানো উচিত। আসলে এরকম না, একসাথেই পড়াবো, চিন্তা করা না, কোর্সের সব আছে। ওকে, তাহলে আমি একটা চিত্র আঁকাই। পয়সলীয় সমীকরণ নির্ণয়ের জন্য একটা চিত্র অঙ্কন করি, ঠিক আছে।
একটা কৌশিক নল চিন্তা করা হলো। কৌশিক নল আমি চিন্তা করলাম, চিকন নলটাকে জুম করে চিন্তা করো, বলি কৌশিক আকাই হচ্ছে মোটা পাইপ, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই নলের একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বললাম এল, দৈর্ঘ্য বললাম এল। আচ্ছা, এটা হচ্ছে নলের প্রধান ছেদ এ বি, এই প্রান্তকে বললাম এ, প্রান্তকে বললাম বি। তো নলের মধ্যে আর একটা নল কল্পনা করলাম, না নলের মধ্যে আর একটা নল না, এই নলের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, কি হচ্ছে? পানি প্রবাহিত হচ্ছে। তরলের পানি বলি আমরা, তরল না বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পানি বলি, তবে তরল পানি লেখো না, তরল বলো। তরল ধারারেখ ভাবে প্রবাহিত হচ্ছে, কি ধারারেখ ভাবে প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট বেগে, ওকে ঠিক আছে। এইখান থেকে এক্স দূরত্বে একটা আমি পানির স্তর কল্পনা করলাম, এগুলো পানির স্তর, নট নল, পানির স্তর। এবং এইখান থেকে আবার এইটুকু, এই স্তর থেকে এই স্তরের দূরত্বকে বলা হলো হচ্ছে ডিএক্স। কি বলা হলো? ডিএক্স। মানে প্রধান ছেদ থেকে এক্স দূরত্বে একটা পানির স্তর, এবং প্রধান ছেদ থেকে এক্স প্লাস ডিএক্স দূরত্বের একটা পানির স্তর। এটুকু ডিএক্স আর এটুকু এক্স, টোটালটা এক্স প্লাস ডিএক্স। ওকে, এই পর্যন্ত তরলের বেগ হচ্ছে বললাম ভি, আর এইটুকু এই পুরোটা পর্যন্ত তরলের বেগ হলো হচ্ছে ভি প্লাস ডিভি। বেগ ধীরে ধীরে বেগের পরিবর্তন হবে, একটা স্তর থেকে আরেকটা স্তরের বেগের পরিবর্তন হবে। এবং এখানে একটা কিন্তু বেগের নতি থাকে, কি রে? নতি। বেগের নতি সমান সমান, বা বেগ অবক্রম, সরি, বেগ অবক্রম বা নতি, নতি বা বেগ অবক্রম, বেগের নতি বা বেগ অবক্রম সমান সমান ডিভি ডিএক্স। এটাকে বলে ডিভি ডিএক্স, বেগ অবক্রম বা নতি। এগুলো সান্দ্র বল করার সময় কিন্তু কাজে লাগে, কি সান্দ্র বল করার সময় কিন্তু কাজে লাগে, ঠিক আছে? এই যে এই বিষয়গুলো আমরা পড়তেছি, তার মানে আমরা কি করব? তো এখানে তরল যখন প্রবাহিত হয় তখন প্রতিটা স্তরের মধ্যে এক ধরনের বাধাদানকারী বল কাজ করে, যেটাকে বলে সান্দ্র বল, যেটাকে বলে কি সান্দ্র বল। প্রথমে আমি সেই সান্দ্র বলটা নির্ণয় করব। সান্দ্র বলটা নির্ণয় করার জন্য আমার কি লাগবে আমি বলি, দেখো, যারা সান্দ্র বলের সংজ্ঞা পড়েছো বা পড়ো নাই, তাদের জন্য কি করার, সান্দ্র বলটা এই চ্যাপ্টারে আছে আমরা কোর্সের মধ্যে, কিন্তু প্রথম দিকে এগুলো পড়াই। সান্দ্র বল ইকুয়াল টু, হ্যাঁ, এটা এ ডিভি ডি এক্স, সামনে একটা মাইনাস থাকে। আচ্ছা, এই এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ, না কি বলবো, না এটা এরিয়া, ক্ষেত্রফল, হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া পরে আসতেছে। ওকে, ওটা যখন চাপ আসবে। এরপর ডিভি ডিএক্স হচ্ছে কি বেগ অবক্রম বা নতি। তো এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে এটা আমার জানা নাই, এটা জানা নেই, এটা আমি কোনটা ধরবো? এই যে এক্স দূরত্বের মধ্যে, হ্যাঁ, মাঝখানে যে এইটুকু, হ্যাঁ, এক্স দূরত্বের যে স্তর আমি কল্পনা করেছি, তার এ, তার এ কেমন হবে? এ ইকুয়াল টু 2 পাই এক্স এল। আমি একটু একটু চিন্তা করে, একটু এক্সট্রা করে আঁকাই, মাঝের যে নলটার চিন্তা, স্তরের যে নলটার মতো মনে হচ্ছে এরকম, হ্যাঁ, এর ব্যাসার্ধ কতটুকু? এর ব্যাসার্ধ হচ্ছে এক্স, হ্যাঁ, এরকম আর কি। এই পুরোটা আর দৈর্ঘ্য এল, যেহেতু পুরোটা দৈর্ঘ্য এল, তাহলে 2 পাই এক্স মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, 2 পাই এক্স মানে পরিধি, সরি পরিধি বা একটা, এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সাথে একটা গুণ করলে এল, তাহলে পুরো এই মাঝের যে অংশটা, এই অংশটা তুমি এ বের করতে পারলা। এই এটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে সান্দ্রবল বের হবে, কি সান্দ্রবল বের হবে। আমি লিখছি এখানে, আমি পুরোটাকে শেষ করবো না, জাস্ট এইটুকুই থাকবে, হ্যাঁ। তো এরপর কি হচ্ছে, এ ইকুয়াল, সরি, এফ ইকুয়াল টু মাইনাস এটা 2 পাই এক্স এল ডিভি ডিএক্স থাকলে এটাকে 1 নং দিয়ে রাখতে হয়। পরবর্তীতে এই বলের সাথে আবার চাপ রিলেটেড যে একটা বল আছে, এই নলের দুই প্রান্তে চাপ পার্থক্য হচ্ছে এপি, চাপ পার্থক্য পি, হ্যাঁ, তাহলে পি হলে কি হবে? এ এবং বি নলের চাপ পার্থক্য, এ এবং বি নলের মধ্যে প্রান্তের মধ্যে চাপ পার্থক্য পি, চাপ পার্থক্য পি মানে, চাপ মানে কি, ইকুয়াল টু বল ভাগ ক্রস সেকশনাল এরিয়া। কারণ এই যে নলের যে এই যে প্রান্ত, হ্যাঁ, আর এই যে প্রান্ত, এটা তো ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ। তাহলে এফ ইকুয়াল টু কি হবে রে বাবা? এফ ইকুয়াল টু পি এ, পি এ, পি এ
আচ্ছা, এ মানে কি? এ মানে এখন হচ্ছে পাই এক্স স্কোয়ার, পাই আর স্কোয়ার না, পাই এক্স স্কোয়ার। এই ক্রস সেকশনাল এরিয়া বা এইটুকু দেখতে কি বৃত্তাকার, তাহলে এফ ইকুয়াল টু আমাদের পি পাই এক্স স্কোয়ার। এখন এটাকে 2 নং বললাম। এই যে এফ এবং এই যে এফ, এই দুটো এফ সমান হবে। হুম, এই যে এফ এবং এই যে এফ, এই দুটো এফ সমান হবে। আমি একটু মুছে দেই, আমি একটু সমীকরণ নিয়ে কাজ করি, কারণ আমি এই একটা সমীকরণ পর্যন্ত দেখাবো, বাকিটুকু আজকে দেখাচ্ছি না। হ্যাঁ, তো এখানে এই এফ সমান মানে কি? ওকে, 2 পাই এক্স এল ডিভি ডিএক্স ইকুয়াল টু পি গুণন পাই এক্স স্কোয়ার। এখান থেকে একটা এক্স কাটবে, একটা এক্স কেটে একটা এক্স থাকবে। ওকে, আর কি কি হতে পারে? এই পাই পাই কেটে যাবে, তাহলে আমি এই পাশে শুধু রাখবো ডিভি, কারণ আমার ইন্টিগ্রেশন লাগবে। কি লাগবে? ইন্টিগ্রেশন লাগবে। ডিভি, একটা মাইনাস থাকবে, ওই পাশে থাকবে কি? এক্স ডিএক্স। ওকে, এই পাশে নিচে ইটা, ওই পাশে উপরে পি, এই পাশে নিচে এল, এরকম। এরকম থাকলো। এখন এটার ইন্টিগ্রেশন কি হবে? লিমিট, যদি আমি বলি ভি থেকে 0, এটা কি মানতে পারতেছো? এই যে আমার ক্যাপিলারি টিউব যে নল ছিল, নলের মাঝখানে বেগ শুরু হয়েছে, আর একদম প্রান্তে যে বা নলের সাথে ঘেঁষে যে তরলগুলো আছে তার বেগ 0, তাহলে বেগের লিমিট হবে কি? ভি থেকে 0। কারণ এইখানে যে একদম ভিতরের স্তরের কাছে যে নলের কাছাকাছি যে বেগগুলো কি হয়েছে, পানির বেগটা কি 0, এই জন্য ভি থেকে এটা। আর এক্স, এর লিমিট, হ্যাঁ, এক্স এর লিমিট এক্স থেকে আর, কারণ নলের ব্যাসার্ধ ও মানে দেই নেই, যাই হোক বাবা, আঁকানোর সময় নলের ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধ যে নলটা আঁকাইছিলাম আমি, হ্যাঁ, এই নলটা যে আঁকানো হয়েছিল এর টোটাল ব্যাসার্ধ, পরিপূর্ণ ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তো এইভাবে ইন্টিগ্রেশন একটা হবে, তার পরবর্তীতে আবার পানির আয়তন বের করে এই এখান থেকে একটা বেগের রাশিমালা পাবো। কি পাবো? ভি। এই বেগ কিন্তু, এটা কিন্তু বেগের রাশিমালা। হ্যাঁ, এটা কিসের? ধারারেখ প্রবাহতে, ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে ধারারেখ পদ্ধতিতে যদি পানি প্রবাহিত হয় তাহলে বেগের রাশিমালা। এরপরে আসবে হচ্ছে পয়সিলীয় বেগের রাশিমালা, পানির আয়তন বের করে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। যারা কোর্সে ভর্তি হওনি বা হতে ইচ্ছুক, দ্রুত ভর্তি হয়ে যাক, কারণ পরীক্ষার আগে কোর্স নেওয়ার চাইতে আগে কিনে রাখাই ভালো। ওই ফর্ম ফিল আপ দিলে প্রচুর আকারে কোর্স কেনে, কিন্তু প্রচুর মাত্রা স্টুডেন্ট কোর্স কেনে, কিন্তু আসলে ওইভাবে কিন্তু বেনিফিটেড তুমি 100% হতে পারবে না। সুতরাং দ্রুত কেনো। ওকে, তাহলে দ্রুত কোর্সে আসো, তাহলে বেসিকটা শিখতে পারবে। ওকে, সকলেই ভালো থেকো।